এই দিনটি সারা ভারতবর্ষের শুরু 23শে জানুয়ারি সারা ভারতবর্ষের ইতিহাসে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু তার আজকে জন্মদিন। আজকে দুটো একটি কথাবার্তা শুধুমাত্র উল্লেখ করব, সেটা হচ্ছে উনি কটকে জন্মগ্রহণ করেন এবং আপনারা প্রত্যেকেই জানেন যে ছাত্রাবস্থা থেকে কটকের রেভেন্সা কলেজিয়েট স্কুল সেখানে পড়ে, পরবর্তীকালে কলকাতার রেসিডেন্সি কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং তারপর তো উচ্চতর পড়াশোনা শেখার জন্য তিনি বিলাতে কেমব্রিজ ইউনিভার্সিটিতে যান। এবং এখন যখন আইএএস করা হয় তখন বলা হতো আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। তো ইন্ডিয়ান সিভিল সার্ভিসের পরীক্ষাতে উনি খুব অল্প দিনে, যেটা প্রায় 4 বছর লাগে, সেখানে মাত্র 8 মাসের পরিশ্রমের ফলেতে তিনি কিন্তু খুবই সাফল্যের সঙ্গে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হন, 4র্থ স্থান দখল করেন। এইখান থেকে আমি একটু শুরু করি। তিনি বুঝতেই পেরেছেন যে তৎকালীন যুগের একজন আইসিএস অফিসার মানে খুব উচ্চ পদে চাকরি পেতে লাগবে, কিন্তু একটা বিদেশি দেশ যারা ভারতবর্ষকে দখল করে রেখেছে, সেই রকমের একটা বিদেশ সাম্রাজ্যবাদী দেশের অধীনে তিনি চাকরি করতে অস্বীকার করেন। ওখান থেকেই প্রতিবাদ। তার পরবর্তীকালে তিনি চাকরি না করে, তৎকালীন যুগে ওই রকম বড় পোস্টে একটা চাকরি না করে তিনি ভারতে ফিরে আসেন। এবং ভারতে যখন ফিরে আসছেন, তো সম্ভবত সালটা তখন ওই 1921 হবে। 1921 সাল নাগাদ, তার আগে 1920 সাল নাগাদ আমাদের যে মহাত্মা গান্ধী তার নেতৃত্বে সারা ভারতবর্ষে একটা অসহযোগিতা আন্দোলন চলছে। আমি বিস্তৃতভাবে এই জায়গাটা যাব না, কিন্তু অসহযোগ যে আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে, সেটা ছিল একটা আবেদন এবং আপোষের একটা নীতি। সেটাতে নেতাজি সুভাষচন্দ্রের মনে হয়েছিল যে এর ফলে ভারতবর্ষে কিন্তু স্বাধীনতা অর্জন সম্ভব নয়, এবং সেখানে ভারতবর্ষকে স্বাধীন করতে হলে ইংরেজরা তো স্বেচ্ছায় ভারত থেকে যাবে না, কারণ তারা তো মূলত শোষণের জন্য এসেছে, এবং ভারতবর্ষের কাঁচামাল ইংল্যান্ডে নিয়ে গিয়ে সেখান থেকে তৈরি করে আবার ভারতবর্ষে বিক্রি করে দেওয়া। তো এই শোষণের বিরুদ্ধে তিনি প্রথম থেকেই আন্দোলন করেছেন, এবং ঘটনাচক্রে তার যে আন্দোলনের পথ, সেই পথটা সেই সময়কার যে নেহরু বা গান্ধীজি তাদের কারোরই পছন্দ হয়। এবং যখন ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের সভাপতির পদ নির্বাচন হয়, তখন নেহরু তিনি সরাসরি বিরোধিতা করেন এবং নেতাজির বিরুদ্ধে তিনি সীতারাম ভট্টাচার্য এই ধরনের একজন ব্যক্তিকে, তিনি বিশিষ্ট একজন লয়ার, তাকে ওর প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড় করিয়ে দেন। এবং সেখানেতে গান্ধীজি নিজেই কথা বলেছিলেন যে নেহেরুর জিতে যাওয়া মানে এটা আমার অপমান, এবং তার বিপক্ষে যে ছিল তাকে জেতাটাই আগ্রহী ছিলেন। আমি এসবের মধ্যে যাচ্ছি না। তো তিনি জাতীয় কংগ্রেসের সভাপতির পদেতে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু কংগ্রেসের যারা লোকজন সেই সময়তে, তারা নেতাজির যে পথ বা পন্থা তার সম্পূর্ণ বিরোধিতা করেন। এবং তিনি যখন দেখলেন, তিনি মাঝখানেতে ফরওয়ার্ড ব্লক করে একটি দলকেও গঠন করেছিলেন। তিনি যখন দেখলেন যে না, এইভাবে দেশ স্বাধীন হবে না, গান্ধীজির যে নির্দেশিত পথ বা প্রদর্শিত পথ, আবেদন নিবেদন, বয়কট, অসহযোগ, এইভাবে ভারতের স্বাধীনতা হবে না, ইংরেজ ছেড়ে যাবে না, তখন তিনি ভারতবর্ষকে ত্যাগ করেন। এবং যারা অন্যান্য যারা মানে কিছু যুদ্ধবাদী রাষ্ট্র বলা যেতে পারে, তারাও যথেষ্ট সাম্রাজ্যবাদী ডেফিনেটলি তারা, এবং জার্মানি এবং জাপান, তিনি গোমো স্টেশন, সেখান থেকে তিনি বিহার যান, পেশোয়ার যান, রাশিয়া যান, এবং পরবর্তীকালে তিনি হিটলার এবং তোদের সঙ্গে দেখা করেন। এবং সেই সময় থেকেই তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য, যেটা বিশেষ করে দরকার আপনাদের জানা, তিনি আজাদ হিন্দ ফৌজ বলে একটি সেনাবাহিনী গড়ে তোলেন, এটি বিপ্লব। এবং শুধু তাই না, তিনি মেয়েদেরকে নিয়ে সর্বপ্রথম ভারতবর্ষে একটা সেনাবাহিনী গড়ে তোলেন। আপনারা জানেন এই ঝাঁসি রানীর নামকরণ অনুযায়ী, লক্ষ্মীবাইয়ের নামকরণ অনুযায়ী সাইডাল নাম ছিল সেই সময় টাইটেল। তো সেখানে তিনি ওই দল গড়ে তোলেন। এবং এইখানে একটা জিনিস আমার বলার আছে,
যে নেতাজি যখন এই সামরিক বাহিনীকে গড়ে তুলছেন, প্রথম কথা তো মহিলাদেরকে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন এটা কিন্তু বুঝতে হবে। মহিলাদেরকে নিয়ে সেনাবাহিনী, তারপরে মহিলাদের মধ্যেও পারদর্শিতা রয়েছে, ক্ষমতা রয়েছে, এইটা একটা জিনিস। আর নেতাজি সুভাষচন্দ্র সম্পর্কে আজকের দিনে আপনাদের কয়েকজন রয়েছেন যেটা উল্লেখ করতেই হয়, যে নেতাজি সুভাষ প্রথম থেকে ছিলেন অসাম্প্রদায়িক, মানে হিন্দু মুসলমানের এই যে বিরোধ, এই বিরোধটা তিনি মোটেই চাইতেন না, যে হিন্দুদের প্রাধান্য থাকবে তা নয়। এবং সেনাবাহিনীতে তিনি সবাইকে স্থান দিয়েছিলেন। এবং এখানে আর বিশেষ কিছু বলার নেই, আমি দীর্ঘায়িত করবো না, ঘটনা প্রবাহের মধ্যে বিশেষ কিছু বলার অপেক্ষা রাখে না। এমন একটা অবস্থা তৈরি হলো যে ইংরেজরা বুঝেছিলেন যে এই অবস্থায় ভারতবর্ষকে শাসন বা শোষণ করা অসম্ভব নয়, এবং নেতাজি সুভাষচন্দ্রের ওই যে বৈপ্লবিক যে আদর্শ নীতি, তার ফলে ইংরেজরা কিন্তু ভারতবর্ষ থেকে চলে যেতে বাধ্য হয়েছিল। এইখানে একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভারতবর্ষ স্বাধীন 1947 সালে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1945 সালে আপনারা শুনেছেন যে ওই তাইহুকুম যে বিমানবন্দর বলছিলেন এইমাত্র, সেখানেতে একটা বিমান দুর্ঘটনা ঘটে এবং সেখানেতে এটা রটিয়ে দেওয়া হয় যে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি নেই, তিনি মারা গেছেন। এইখানে আর একটি কথা বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম যখন আমরা উচ্চারণ করি, তার একটা আদর্শ ছিল, পরিকল্পনা ছিল, সেটা ছিল যে ভারতবর্ষের অর্থনীতিটা কেন হবে। এইটি খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে ভারতবর্ষ স্বাধীন হলে হবে না, সেই সাথে ভারতবর্ষের অর্থনীতিকে কিন্তু স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এবং সেই জন্য ভারতবর্ষের শিল্প বা কলকারখানা কেমন হবে, কৃষির ভূমিকা কী হবে, এবং সেখানে তিনি একটা স্পষ্টত একটা পরিকল্পনাকে তিনি হাজির করেছিলেন। দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে যে তিনি তো স্বাধীনতার সময়তে ভারতবর্ষে ছিলেন না, তার আগে তিনি এখান থেকে চলে গেছেন, বাধ্য হয়েছে বলা যেতে পারে। এবং নেতাজির যে অন্তর্ধান রহস্য, সেটি এখনো পর্যন্ত ডিক্লাসিফাইড বা সেটি এখনো পর্যন্ত হয়নি। এবং স্বাধীনতার পরবর্তীকালেতে কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার তারা প্রতিশ্রুতি দিয়েছেন, কি অনেক আইন পরবর্তীকালেতে তারা ঘাটাঘাটি করেছেন, কিন্তু আসলে বোধহয় তারা প্রকৃত সত্য উন্মোচনের জন্য তিনি চেষ্টা করেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ বুঝতে পেরেছেন, এবং এই যে তিনি দেশনায়ক, এই যে উপাধি নেতাজি সুভাষচন্দ্র বসুকে, এটা কিন্তু তোমার স্বয়ং রবীন্দ্রনাথ দিয়েছিলেন। এবং নেতাজি সুভাষচন্দ্রের সবচেয়ে বড় যেটা অবদান, সেটা হচ্ছে আজাদের ফৌজ এবং মেয়েদের যুদ্ধ সেনাবাহিনী। এবং আমার তো এখন এই নিয়ে অনেক বিতর্ক ঘটেছে, শুধু এইটুকুই বলে শেষ করবো, এখনো পর্যন্ত এটা তো মীমাংসিত ঠিক হয়নি। সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী তার অসহযোগ আন্দোলন ইংরেজদের বিরুদ্ধে, তার অবদান বেশি ছিল নাকি নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বেশি ছিল। এটাকে ঠিক এইভাবে দেখা উচিত নয়, কিন্তু পরবর্তীকালেতে যে সময় ভারতবর্ষ স্বাধীন হয়, সেই সময়তে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এটলি, সংক্ষেপে ক্লেমেন্ট এটলি পুরো নাম। তো এটলি স্বাধীনতার পরবর্তীকালে বেশ কয়েক বছর পরে একবার কলকাতায় এসেছিলেন, তখন ভারতবর্ষের গভর্নর হাউসে তিনি উঠেছিলেন। সেই সময়তে খুব সম্ভবত পিবি বক্সি বলে এক বিচারপতি তাকে ইন্টারভিউ দিয়েছিলেন ওই এটলির সাথে, এবং এটলিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা হঠাৎ করে ভারতবর্ষ থেকে ছেড়ে চলে গেলেন কেন, তাড়াহুড়ো করলেন কেন, বা ভারতবর্ষ থেকে কি ঘটেছিল, নেতাজি সুভাষের কি কোনো চাপ ছিল, নাকি তোমার গান্ধীজি তার অসহযোগ আন্দোলন তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তখন একটি সার্কেস্টিকে মানে একটু ব্যঙ্গ বিদ্রুপ করে তিনি গান্ধীজির কথা বলেছিলেন, যে একটু হেসেছিলেন এবং হেসে বলেছিলেন যে গান্ধীজির অবদানটা ছিল খুবই স্বল্প, মিনিমাল বলে কথাটা আমরা মিনিমাম বলি, মিনিমাল কথাটার মানে হচ্ছে খুব অল্প। এবং সত্যি কথা বলতে গেলে যে আজাদির ফৌজে যেটা ঘটেছিল, আজাদির ফৌজ এবং ব্রিটিশদের সেই সময়কার যে নৌবহর, সেখানে যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর বেশিরভাগ লোকজন ছিল কিন্তু ভারত থেকে সেনাবাহিনী লোকিতে ব্রিটিশদের হয়ে কাজ করেছে। এবং এটা নিয়ে খুব বিতর্ক আছে, মানে খুব দুর্ভাগ্য, এটা অনেকেই বলেন যে সেই সময়তে গান্ধীজি স্বয়ং সুপারিশ করতেন ভারতের লোকেরা গিয়ে ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছে, ভারতের লোক, এবং যে ব্রিটিশ সেনাবাহিনী তারা ভারতের বিরুদ্ধে আবার পরবর্তীকালেতে আন্দোলন করছে শাসন শোষণটাকে চালিয়ে যাওয়ার জন্য। তো সেই ব্রিটিশ সেনাবাহিনী নেতাজির নেতৃত্বে যখন বুঝতে পেরেছিল যে না এটা ঠিক হচ্ছে না, আমরা ভারতীয়, ভারতবর্ষকে স্বাধীন হতে হবে, তখন একদিনে প্রায় 40,000-এর মতো লোক
যারা সেনাবাহিনী থেকে রিজাইন করেছিল, পদত্যাগ করেছিল এবং ভারতবর্ষের যে সেনাবাহিনী তাকে অংশগ্রহণ করেছিল। নেতাজি সুভাষ ভারতের স্বাধীনতার আগেই তিনি সিঙ্গাপুরে কিন্তু ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন এবং নেতাজি সুভাষের জন্যই ভারতবর্ষের বাইরের কিছু রাষ্ট্র, অন্তত 5-7টা দেশ, সবগুলোর নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তারা কিন্তু ভারতবর্ষকে নেতাজির নেতৃত্বে একটি স্বাধীন দেশ বা রাষ্ট্র হিসাবে তারা স্বীকৃতি দিয়েছিল। আপনারাও শুনেছেন যে আন্দামান নিকোবর্তী দ্বীপপুঞ্জ, আন্দামানও কিন্তু নেতাজি সুভাষের নেতৃত্বে 1947 সালের আগে সেখানে ভারতবর্ষের যে 13টা জাতীয় পতাকা সেটা উত্তোলন করেছিল। এটা বলা সেটা হচ্ছে যে আমরা তো এক ধরনের ভারতবর্ষ দেখছি, আমরা স্বাধীনতা পেয়েছি ঠিক, কিন্তু স্বাধীনতা এই কোন স্বাধীনতা? আমরা কি সত্যি এই স্বাধীনতা চেয়েছিলাম যেখানে মানুষের মধ্যে প্রচণ্ড অর্থনৈতিক দারিদ্র্য রয়েছে, ধনী এবং গরিবের মধ্যে চূড়ান্ত বৈষম্য রয়েছে, যেখানে ধর্মীয় ভিত্তিতে ভারত রাষ্ট্র এখনো পর্যন্ত এই সামনে নির্বাচন আসছে, সেই নির্বাচনের প্রাককালে ভাবা যায় না যে একদিকে কেন্দ্র সরকার একটা ধর্মীয় মানে উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠনের জন্য একটা জিগির তুলছে, আর এখানকার পশ্চিমবাংলার সরকার তারও রাজনীতি সম্পর্কে একটি বিশেষ রাজনৈতিক দলের সাথে তার ঘনিষ্ঠতা, এই অভিযোগ কিন্তু আমরা শুনি, আমরা দেখছি ঘটনাগুলো, তার সত্যতা যাচাইয়ের ব্যাপারটা আজকে নেই। মানে ধর্মীয় ভিত্তিতে একটা দেশ নির্বাচন হবে, একটা দেশে রাজনৈতিক নির্বাচন করবে, নেতাজি এটা কিন্তু কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেন। তিনি চেয়েছিলেন একটা বলিষ্ঠ আদর্শ রাষ্ট্র গঠিত হবে এবং ভারতের স্থান পৃথিবীর মধ্যে সর্বোচ্চ থাকবে, শিক্ষা দীক্ষা, নারীদের উন্নতি, মেয়েদেরকে স্বাধীনতা, তাদের লেখাপড়া, এইগুলো তো না হলে একটা দেশ এগোবে কি করে? ভাবা যায় দেশ স্বাধীনতার আগে তিনি ওই বললাম না যে মহিলাদেরকে নিয়ে একটা সেনাবাহিনী, এর থেকে বড় সম্মানের জায়গা কোথায় রয়েছে আর বলুন সেই কোন জায়গাতে? তো সেই নেতাজি যদি ভারতবর্ষের নেতৃত্বে থাকতেন তাহলে আমাদের মধ্যে যে চূড়ান্ত বেকারত্ব, অর্থনৈতিক ক্ষেত্রে যে অসাম্য বা দারিদ্রতা এবং এই যে সাম্প্রদায়িক রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে দেওয়া, এই যে রাজনীতি, এটা করত রাজনীতির জায়গায়, ধর্ম নিজে আমার যা ধর্ম পাশের আরেকজনের ধর্ম অন্য হতে পারে, এখানে তো সব হোম দল পাঠান বদল সব এক দেহে লীন হয়ে গেছে, এখানে তো সবাই আমরা ভালোবাসি। বিবেকানন্দের যে অন্তরাত্মা, নেতাজি সুভাষ কিন্তু বিবেকানন্দের আদর্শেতে অনুপ্রাণিত হয়েছিলেন এবং বিবেকানন্দের যে অভয় যে নীতি, তোমরা সাহস অবলম্বন করে এগিয়ে যাও তোমাদের নিজেদের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত, তোমরা ওঠো, তোমরা জাগো, এই যে বিবেকানন্দের বাণী বা আদর্শ, সেই আদর্শটাকে নেতাজি সুভাষচন্দ্র তিনি মনে প্রাণে গ্রহণ করেছিলেন। এহেন নেতাজিকে আজকের যে প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু এটা আমাদের খুব দুর্ভাগ্য। আমাদের একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব হচ্ছে নেতাজি সুভাষচন্দ্রের যে আদর্শ সেটাকে ছড়িয়ে দেওয়া, অন্তত বিশেষ করে যারা অল্প বয়সী যারা ছেলেমেয়ে, যারা স্কুলে করে যে আমাদের আপনারা দেখছেন যে গোটা ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা একেবারে রোষা হয়ে চলে গেছে এবং গোটা ভারতবর্ষের মধ্যে আমাদের রাজ্যে এবং ভারতবর্ষে শিক্ষা দীক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, অর্থনৈতিক বিকাশ বলুন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের আজকের দিনে নেতাজির মতন এই রকমের একটা আদর্শবান লোকের সত্যি খুব প্রয়োজন। আমরা সত্যি হারালাম এই ধরনের একটা দেশনায়ককে, মহান দেশনায়ককে। শুধু এইটুকুই বলি, আজকের দিনে আমি নিজে একজন শিক্ষক, 40 বছর ধরে কলেজে অধ্যাপনা করে গেছি। আমার মনে হয়েছে কালকে কলকাতা বললেন যে স্যার একটা যেতে হবে, আমি এটাকে আজকে শত ব্যস্ততার মধ্যেও আমি এটাকে নিজের মনে করে এসেছি। আপনারা সামান্য কয়েকজন যারা উপস্থিত থাকলেন এবং শুনলেন, আমি সকলের কাছে আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং নেতাজি সুভাষের চরণে, এই দেশনায়কের চরণে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বা পুষ্প নিবেদন করে আমি মহান কিছু করি, কিন্তু এটা এই বোধটা, এই যে জাতীয়তাবাদী বোধ, দেশাত্ম বোধ, এটা প্রত্যেকের মধ্যেই সঞ্চারিত হোক। দেশ আগে, নিজের স্বার্থ আগে, শুধু এইগুলি কথা বলে আমাদের ভালো থাকুন। আজকে একদিকে স্বাধীনতার বিপ্লবী, আর একদিকে জ্ঞানের দেবী, জ্ঞানের চর্চা, আর একদিকে স্বাধীনতা, এই দুটো দিবস একসাথে সরস্বতী পূজা, বাগদেবী আর নেতাজি সুভাষ একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে। স্বাধীনতা তো কখনই, জ্ঞান তো এটাই বলে, জ্ঞানের চর্চা তো এটাই বলে দেশকে স্বাধীন করতে হবে,
দেশের স্বার্থে আমাদের থাকতে হবে। আমরা ব্যক্তিগত স্বার্থকে কিছুটা ত্যাগ করি, কিছুটা দেশের কথা ভাবি, সারা দেশটাকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করি। এখানে কোনো বিভাজন নেই। এই বিভাজনের দিকটা যেন ত্যাগ করে, এইগুলো কথা বলি। আমরা ঐক্যবদ্ধ একটা ভারতবর্ষ, শক্তিশালী ভারতবর্ষ দেখতে চাই। নেতাজির স্বপ্ন বোধহয় সেই রকম ছিল, অর্থনৈতিক বৈষম্য মেটাতে হবে। শুধু এইগুলো কথা বলে আপনাদেরকে আরও আরেকবার অজস্র অজস্র ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, সবাইকে একটা বক্তব্য জয়।